ত্রয়ী ঘোমটা খুলল না, উল্টে প্রশ্ন করল, কেন? থাপড়ানোর আগে তোর নাটক বন্ধ কর, ঘোমটা খোল বেয়াদব। শীর্ষের ধমকে ঈষৎ কেঁপে উঠল মেয়েটা। তড়িঘড়ি করে ওনাটা টেনে ঘোমটাটা সরালো। শীর্ষ ভ্রু কুচকালো, দাঁতে দাঁত পিষে বলল, এমনিতে তো আমার কোনো কথা শুনিস না তুই। পরশু ক্লাস না করে বাড়িতে ফিরতে বলেছিলাম, শুনেছিলি তুই? তাহলে কাল রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছি তা শুনছিস কেন? এইটুকু বলে থামল সে। ফের রাগের মাথায় বলল, তোকে আর আমার কোনো কথা শুনতে হবে না, বুঝেছিস? ত্রয়ী উপর নিচে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সূচক জবাব দিল। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল শীর্ষ। থমথমে কণ্ঠে বলল, গাড়িতে ওঠ, কলেজে পৌঁছে দিচ্ছি। ত্রয়ী যেন কথাটা শুনেও শুনল না। শীর্ষের কথাকে উপেক্ষা করেই পা চালালো সামনের দিকে। ভ্রু কুচকে এলো শীর্ষের। অবাক হয়ে সে বলল, ওদিকে কোথায় যাচ্ছিস? তোকে না বললাম গাড়িতে উঠতে? ত্রয়ী দাঁড়ালো, পিছন ঘুরে বলল, তার আগে না আপনি বললেন আপনার কেন যেন আপনার কোনো যেন না শুনি। শীর্ষ হতবাক হয়ে পড়ল। এ কোন মেয়ের পাল্লায় পড়ল সে? এমন মানুষও হয়? একে বোবা বলবে, সরল বলবে, নাকি চালাক বলবে? কোনটা? মেয়েটা প্রতি ক্ষণে ক্ষণে তাকে পাগল করে তুলছে। মুখ থেকে যা বের করছে তা দ্বারাই মস্তিষ্ক বিক্ষিপ্ত করে দিচ্ছে। শীর্ষ আশেপাশে তাকালো। চোখে পড়ল রাস্তার ধারেই একটা ভাঙা অর্ধ ইট। ইটের টুকরোটা হাতে তুলে নিল সে। ক্রোধে গজ গজ করতে করতে সেই টুকরোটা হাতে তুলে দিল ত্রয়ীর। গলা চড়িয়ে বলল, নে এটা নে, এটা দিয়ে একটা টাক মেরে আমার মাথাটা ফাটিয়ে দে। তবুও তোর ওই উদ্ভট কর্মকাণ্ড দিয়ে আমাকে পাগল করিস না। ত্রয়ী পলক ঝাপটালো, বোকা বোকা কণ্ঠে শুধালো, আমি আবার কি করলাম? না, তুই কিছু করিসনি, যা করার আমি করেছি, সব দোষ আমার। তোর মতো একটা গাধীর সাথে কথা বলতে আসাটাই আমার ভুল হয়েছে। ত্রয়ী অপমানিত বোধ করল। এই লোকটা তাকে আগেও গাধি বলেছে, আজও বলল। মেয়েটা প্রতিবাদ করল, হালকা গলা উঁচিয়ে বলল, আমি মোটেই গাধী নই। ঠিক, তুই গাধী হতে যাবি কেন? গাধা তো এইটুকু বলতেই থেমে গেল শীর্ষ। রাগের বশে শেষ পর্যন্ত কিনা নিজেকে নিজে গাধা বলতে যাচ্ছিল সে। উফ, এই মেয়েটা তাকে পাগল বানিয়ে ছাড়বে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল শীর্ষ। নিজেকে কিঞ্চিত ধাতস্থ করে বলল, গাড়িতে ওঠ। এবার আর ত্রয়ী কোনো দ্বিরুক্তি করল না, চুপচাপ উঠে বসলো গাড়িতে। শীর্ষ উঠে বসলো ড্রাইভিং সিটে। গাড়িতে স্টার্ট দিয়ে মুহূর্তেই শাঁ শাঁ করে ছুটল সামনের দিকে। কিছুটা সময়ের ব্যবধানেই তারা এসে পৌঁছালো কলেজের সামনে। শীর্ষ গাড়িটা থামতেই ত্রয়ী গাড়ি থেকে নেমে দাঁড়ালো। কোনো রূপ বাক্য ব্যয় না করেই হাঁটা ধরল কলেজের দিকে। শীর্ষ পিছু ডাকলো তার। শোন। ত্রয়ী থমকে দাঁড়ালো, পিছু ঘুরে শুধালো, কিছু বলবেন? শীর্ষ সময় নিল একটু, অতপর থমথমে কণ্ঠে বলল, শাহেদের সাথে কোনো কথা বলবি না, এমনকি ও তোর সাথে কোনো কথা বলতে এলেও বলবি না। কেন? তোর কাছে এত কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। তোকে ওর সাথে কথা বলতে বারণ করেছি, ব্যাস, বলবি না। কিন্তু উনি তো। ত্রয়ী আর নিজের যে কথাটা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই গাড়ি স্টার্ট করলো শীর্ষ। মেয়েটার কোনো কথা না শুনেই ছুটে চলল অভিমুখে। তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী। শীর্ষের গমনপথের দিকে কিঞ্চিত সময় নিয়ে চেয়ে থেকে ঢুকলো কলেজে। এদিকে ওদিকে আর সময় নষ্ট না করে সোজা চলে এলো ক্লাসে। একটা সিট খালি পেয়ে সেখানে বসতেই কয়েকটি ছেলে এসে দাঁড়ালো তার পাশে। তার মধ্য থেকে একটি ছেলে আবার শুধালো, তোমার নাম ত্রয়ী? ত্রয়ী চোখ তুলে তাকালো ছেলেটির দিকে, নম্র কণ্ঠে জবাব দিল, জি। আমি রাকিব, শীর্ষ ভাইয়ের বন্ধুর ভাই। যাই হোক, তুমি শীর্ষ ভাইয়ের কি হও? ত্রয়ী একটু ইতস্তত করল। সে ঠিক কী জবাব দেবে তৎক্ষণাৎ ভেবে পেল না। আশ্রিতা যে বলবে তাও কেমন একটা লাগছে। কলেজের মতো একটা স্থানে নিজের পরিচয় দিতে এমন একটি শব্দ ব্যবহার করা নিশ্চয়ই দৃষ্টিনন্দন নয়। মেয়েটা কিছুটা সময় নিয়ে ভাবল, আমতা আমতা করে জবাব দিল, আমি ওনাদের বাড়িতে থাকি। বাড়িতে থাকো সে না হয় বুঝলাম, কিন্তু সম্পর্কে তার কি হও? বোন। ও, তাহলে তো ভালোই হলো। শীর্ষ ভাই ভাইয়ের বন্ধু আমার ভাই, আর আমি তার বোনের বন্ধু। কি আমার সাথে বন্ধুত্ব করবে না তুমি?
ত্রয়ী জোরপূর্বক হাসল, ইতস্তত করে বলল, কিন্তু আমি তো আপনাকে চিনি না। ও আস্তে আস্তে চিনে যাবে। তাহলে বন্ধুত্বটাও না হয় চেনার পরেই হবে। আমি অপরিচিতদের সাথে বন্ধুত্ব করি না। কিন্তু আমি তো শীর্ষ ভাইকে চিনি, আর সেও আমাকে চেনেন। তাহলে তার সাথে গিয়েই বন্ধুত্বটা করে নিন। আমি আপাতত আপনার সাথে বন্ধুত্ব করতে ইচ্ছুক নই। ত্রয়ীর নরম কণ্ঠেই বলল প্রতিটা কথা। রাকিব একটু দমে গেল। একটু সময় নিয়ে ভেবে আর কিছু বলবে তার আগে ক্লাসে অধ্যাপক প্রবেশ করলেন। রাকিব এবং তার বন্ধুরা আর দাঁড়ালো না ত্রয়ীর নিকটে, তবে চলে যাওয়ার পূর্বে বলে গেল, তোমার সাথে আবার পরে কথা হবে। চারিদিকে হই হই রই রই পরিবেশ। মানুষ আর যানবাহনের সম্মিলিত কোলাহলে কান যেন বন্ধ হয়ে আসার উপক্রম। এমনই এক কোলাহলপূর্ণ স্থানে মেহেরের কলেজটা অবস্থিত। আর সেই কলেজের সামনেই চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে রয়েছে আলভি। অনেক কষ্টে অনেককে ধরে এই মেয়েটার কলেজের ঠিকানাটা বের করেছে সে। কিন্তু সেই মেয়ে কোথায়? এখনও কলেজ থেকে বের হচ্ছে না কেন? যার কাছ থেকে মেয়েটার সম্পর্কে খোঁজ নিয়েছিল সে তো বলেছিল এই সময়ের মধ্যে কলেজ শেষ হয়ে যাবে। আলভি বিরক্ত হলো। এক পলক হাত ঘড়িটার দিকে তাকিয়ে ফের তাকালো কলেজের গেটের দিকে। সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে গেল সে। ওই তো আসছে মেয়েটা। জিন্সের সাথে আজ একটা লং কুর্তি জড়িয়ে আছে সে শরীরে। গলায় অবশ্য একটা ওড়নাও আছে, আর কাঁধে কাঁধ ব্যাগ। মেয়েটা কলেজের বাইরে এসে দাঁড়ালো, কপাল কুঁচকে তাকালো এদিকে ওদিকে, হয়তো গাড়ি খুঁজছে। আলভি আর দেরি করলো না, লম্বা লম্বা পায়ে গিয়ে দাঁড়ালো মেহেরের মুখোমুখি। ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলে বলল, কেমন আছেন মেহের? মেহের ঠিক চিনে উঠতে পারল না আলভিকে। সেদিন রাতে অল্প সময়ের জন্য দেখেছিল তাকে, তাও ততটা ভালোভাবে খেয়াল করেনি। মেয়েটা কপাল কুঁচকে শুধালো, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আলভি ব্যথিত হলো। মেয়েটা এত তাড়াতাড়ি ভুলে গেল তাকে। তবুও জোরপূর্বক ওষ্ঠে হাসি ধরে রাখল সে। অতঃপর বলল, আমাকে চিনতে পারলে না? আমি আলবি। আপনার জন্মদিনের রাতে ভুল করে আপনার রুমে ঢুকে পড়েছিলাম। শেষোক্ত কথাগুলো একটু আস্তে বলল আলভি। তবে তাকে চিনতে পেরে মেহেরের কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠল। তবুও ভদ্রতা বজায় রাখতে সে বলল, ও আসলে সেদিন রাতে অল্প সময়ের জন্য দেখেছি তো আপনাকে, তাই ঠিক চিনতে পারিনি। সমস্যা নেই, কিন্তু আপনি এখানে কোনো কাজ ছিল নাকি? সবটা জেনেও না জানার ভান ধরল আলভি। মেহের নিজের কলেজের দিকে ইশারা করল। ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়ে তুলে বলল, এটা আমার কলেজ, কলেজে এসেছিলাম। ও আচ্ছা। আলভি আর কিছু বলবে তার আগেই একটা সাদা রঙের গাড়ি এসে থামলো তাদের সামনে। মেহের এক পলক তাকালো গাড়িটার দিকে, অতঃপর আলভির দিকে তাকিয়ে বলল, আমার গাড়ি চলে এসেছে, আসছি আমি, ভালো থাকবেন। মেহের চলে গেল। হতাশার নিঃশ্বাস ফেলল আলভি। তারও বা কী করার আছে? মেহের যেহেতু চলে গেছে, তখন আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ কি? সেও আর সময় নষ্ট না করে চলল বাড়ির পথে। রাত্রি গভীর, চারদিকটা নীরব হয়ে পড়েছে। দোকান পাট বাড়িঘরের আলো নিভে অনেকটা অন্ধকারও হয়ে পড়েছে ইতিমধ্যে। রবি সারা দিন এদিক ওদিক ঘুরে ফিরে কেবলই বাড়ি ফিরল। দিনের আলোয় বাড়ি ফিরলে নির্ঘাত রাশেদ আহমেদের রামদায়ে তার প্রাণটা হারাতে হতো। তাই এই রাতের আধারে ফেরা। ছোট বোন রাইমাকে আগে থেকেই মেসেজ করে দরজাটা খোলা রাখতে বলেছিল বিধায় বাড়িতে ঢুকতে তেমন কষ্ট হয়নি তার। ভিতরে ঢুকে চারদিকটা নীরবতায় ঘেরা দেখে একটু স্বস্তি পেল সে। তবে তার এই স্বস্তি টিকল না বেশিক্ষণ। বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই তার কানে এসে বাড়ি খেলো। অবশেষে বাড়িতে ফিরলেন তাহলে মহারাজ। আপনার প্রজা যে সেই কাল থেকে আপনার অপেক্ষা করছে। রবি চমকালো, ভরকালো, তৎক্ষণাৎ চোখ তুলে তাকালো অভিমুখে। ড্রিম লাইটের আলোয় চোখের সম্মুখে ভেসে উঠল রাশেদ আহমেদের কঠিন মুখশ্রী। অন্তরাত্মা কেঁপে উঠল রবির। এ কি, তার বাবা এত রাতে এখানে কি করছে? এখনও ঘুমায়নি? রবি ভয়ার্ত দৃষ্টিতে তাকালো বাবার হাতের দিকে। সাথে সাথেই আঁতকে উঠল সে। রাশেদ আহমেদের হাতে বেশ বড়সড় আকারের একটি রামদা চকচক করছে। রবি ভয় পেল। এই রামদায়ের একটা কোপ কোনোভাবে তার শরীরে পড়লে আর জীবিত থাকতে হবে না।
এলোমেলো দৃষ্টি ফেলল বেচারা। শুকনো ঢোক গিলল, বলল, বাবা। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিলেন রাশেদ আহমেদ। গুরু গম্ভীর কণ্ঠে বললেন, কে তোমার বাবা? ভাই বলো ভাই, কাল যেমন বলেছিলে। রবি খেই হারিয়ে বসল। কাল যা সে করেছে, এরপর বাবার সামনে কি বলবে, কিভাবে বাঁচাবে নিজেকে বুঝে উঠতে পারল না বেচারা। এলোমেলো দৃষ্টি ফেলে কোনো রকমে বলল, আসলে কাল হয়েছে কি বাবা? না মানে হয়েছে কি? কি হয়েছে? রাশেদ আহমেদ তেতে উঠলেন। হাতের রামধাটা নিয়ে তেড়ে এলেন রবির দিকে। দাঁতের দাঁত পিষে বললেন, কি হয়েছে কি তা কাল আমি তোর কথা শুনে বুঝেছি। তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম? হতছাড়া বদমাশ ছেলে, কাল কোথায় গিয়ে কি গিলেছিলে তুই? রামদা নিয়ে রাশেদ আহমেদকে এগিয়ে আসতে দেখেই বুকটা কেঁপে উঠল রবির। প্রাণ বাঁচানোর তাগিদে তৎক্ষণাৎ সে দৌড় শুরু করলো বসার কক্ষ জুড়ে। কণ্ঠ উঁচিয়ে ডাকল, মা, মা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, নয়তো এই বাবা নামক ভয়ঙ্কর লোকটা আমাকে আজ কুপিয়ে মেরেই ফেলবে। রাশেদ আহমেদও ছেড়ে দেবার পাত্র নন। রামদা হাতে সেও ছুটল ছেলের পিছু পিছু। ছোটবেলা থেকে এত আদর যত্ন করে, এত শিক্ষা দিয়ে, এত বড় বড় স্কুল কলেজে পড়িয়ে শেষ পর্যন্ত কিনা এই বানিয়েছেন ছেলেকে, যে কিনা এখন যেখানে সেখানে গিয়ে মাদকদ্রব্য পর্যন্ত সেবন শুরু করেছে। আবার তাল হারিয়ে বাবাকে বলছে ভাই। রাশেদ আহমেদ কখনো নিজের দিকে তাকাননি। নিজে ছোট হয়ে সারা জীবন এই ছেলে মেয়েগুলোর জন্য খেটেছেন, এদের একটা ভালো জীবন দেওয়ার জন্য, সমাজের উঁচু পর্যায়ে স্থান দেওয়ার জন্য সারা জীবন পরিশ্রম করে গেছেন। অথচ এই ছেলে মেয়ে কিনা এখন বিগড়ে যেতে শুরু করেছে। তাও এতদিন যা ছিল একটা পর্যায়ে ছিল, এখন তো মদের নেশায়ও পেয়েছে। কিছুদিন পর গাঁজা, ইয়াবা, হিরোইনের নেশাতেও পাবে। না, এটাকে আজ একটা উচিত শিক্ষা দিতেই হবে, নয়তো এর দেখা দেখি ছোট দুটোও বিগড়ে যাবে। রাশেদ আহমেদ গলা উচালেন। রামদা নিয়ে ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতে বললেন, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। তুই কোন সাহসে ওইসব ছাইপাশ মুখে তুলেছিস? এই জন্য তোকে আমি পড়াশোনা করিয়েছি, এই জন্য তোর পিছনে আমি এত টাকা খরচ করি। হতছাড়া বদমাশ ছেলে কোথাকার। বসার কক্ষে মাঝরাতে চেঁচামেচির আওয়াজ শুনে রবির মা তানজিলা বেগম, বোন রাইমা এবং রাকিবের ঘুম ভেঙে গেল। হন্তদন্ত হয়ে তারা ছুটে এলেন বসবার কক্ষে। রাইমা তাড়াহুড়ো জ্বালিয়ে দিল কক্ষের উজ্জ্বল আলোটা। সাথে সাথে তাদের চোখের সম্মুখে ভেসে উঠল রাশেদ আহমেদ এবং রবির দৌড়। রাশেদ আহমেদের হাতে চকচকে রামদাটা দেখেই আঁতকে উঠল সকলে। তানজিলা বেগম দৌড়ে গিয়ে স্বামীকে ধরলেন, তার হাত থেকে রামদাটা কেড়ে নিয়ে বললেন। রাশেদ আহমেদ থামলেন। এতক্ষণ দৌড়াতে দৌড়াতে বেশ হাঁপিয়ে উঠেছেন লোকটা। নিঃশ্বাস নিতে গিয়েও বুকটা হাঁপড়ের ন্যায় ওঠানামা করছে। বয়স বেড়েছে তার, বুড়ো হয়েছেন। এখনও কি এমন দৌড়ঝাঁপ মানায় তাকে? তবুও এই ছেলে মেয়েদের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে তিনি বললেন, হ্যাঁ, ওকে আজ আমি মেরেই ফেলবো। যে ছেলে মেয়ে দিয়ে মান সম্মান থাকবে না, তাদের বাঁচিয়ে রেখে কি করব? মাকে দেখে রবি যেন একটু স্বস্তি পেল। দৌড়ে এসে লুকিয়ে পড়ল তার পিছনে। ভয়ার্ত কণ্ঠে বলল, দেখো না মা, বাবা কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে, আমাকে রামদা দিয়ে কোপাতে চাইছে। সাথে সাথে তেতে উঠলেন রাশেদ আহমেদ। গলা চড়িয়ে বললেন, তাহলে কি করব? পুজো দেব তোকে? তানজিলা বেগম চিন্তিত হল। স্বামীকে ধরে নিয়ে সোফায় বসাতে বসাতে বললেন, উত্তেজিত হব না তো কি করব? এত আদরে ছেলে মেয়ে আমার, কত কষ্ট করে কত পরিশ্রম করে বড় করেছে এদের আমি। অথচ সেই ছেলে মেয়ে কিনা এখন বকে যেতে শুরু করেছে। তাও যেই সে বকে যাওয়া না, বাড়ির বাহিরে গিয়ে মদ গিলতে শুরু করেছে এরা। কয়দিন পর, অর্থাৎ আমি মরে যাওয়ার পর দেখা যাবে আমার বাড়িটাই এরা মদের আখড়া করে তুলেছে। এইটুকু বলে থামলেন রাশেদ আহমেদ। রুক্ষ কণ্ঠে ফের বললেন, ওকে আমার বাড়ি থেকে চলে যেতে বলো তানজিলা। ওর মতো নেশাখোরের আমার বাড়িতে কোনো জায়গা নেই। কাল মদ গিলে সারা রাত কোথায় ছিল, আবার যেন সেখানে চলে যাই। রবি শুকনো ঠোক গিলল। বাবাকে সে ভয় পায় ঠিক আছে, সাথে শ্রদ্ধাও করে ভীষণ। সে জানে তার বাবা কখনো তার খারাপ চাইবে না। এই যে এখন মদের জন্য তার উপর চোটপাট দেখাচ্ছে,
এটাও তো তার ভালোর জন্যই, কিন্তু সেও তো ইচ্ছে করে ওইসব খায়নি, ভুলবশত হয়ে গেছে। রবির মাথা মস্তক নুইয়ে নিল, মিনমিনিয়ে বলল, আমি ইচ্ছে করে ওসব খাইনি বাবা, ভুলবশত হয়ে গেছে। কাল একটা পার্টিতে গিয়েছিলাম, সেখানেই কমল পানি ভেবে একটা পানি খেয়ে ফেলেছিলাম। কে জানতো ওটা মদ। তারপর আর আমার কিছু মনে নেই। রাশেদ আহমেদ এবার যেন দ্বিগুণ বেগে জ্বলে উঠলেন, দাঁতে দাঁত পিষে বললেন, ওহ, তুই শুধু ওই ছাইপাশ গেলা পর্যন্ত সীমাবদ্ধ নেই, ওইসব পার্টি ফার্টিতেও যাতায়াত শুরু করেছিস? রবি নিজের বোকামিতে নিজেই ফেসে গেল ফের। সে তো ভুলেই বসেছিল তার বাবা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সেকেলে মানুষ। নিজ পরিশ্রমের জোরে এখন একটু অর্থ সম্পদ অর্জন করলেও মানসিকতাটা পরিবর্তন হয়নি একটুও। এই অতি আধুনিক সভ্যতার ভিতরে ঢুকতে পারেননি তিনি। তাদের ধারণা মতে এসব পার্টি ফার্টি খারাপ জিনিস। এখানে বড় লোকেরা বিগড়ে যাওয়া সন্তানেরা নাচ গান আমোদ ফুর্তি করে, সাথে মাদক বিষয়টাকেও সহজ করে। অবশ্য তাদের এই ধারণা খুব একটা ভুলও নয়। আজকাল পার্টিগুলো বেশিরভাগই এমনই হয়, মদ গাঁজার আড্ডা থেকে সেখানে আর নারী পুরুষের চিপকাচিপকি তো রয়েইছে। রবি এলোমেলো দৃষ্টি ফেলল, কিছুটা ইতস্তত করে বলল, আমি যেতে চাইনি, তবু একটা জরুরি কাজের জন্য যেতে হয়েছে। পার্টিতে আবার কি জরুরি কাজ? আমাকে বোকা পেয়েছিস তুই যে যাবো যাবি তাই বুঝে বসে থাকবো? না, আসলে হয়েছে কি, রবিকে বাকিটুকু আর বলতে দিলেন না রাশেদ আহমেদ। আজ থেকে তোর এই বাড়িতে ভাত বন্ধ। তোর মতো একটা বেয়ারা ছেলের পেছনে আমি আর 1 টাকাও খরচ করতে পারবো না। কারি কারি টাকা নষ্ট করে তোকে আমি অনার্স মাস্টার করিয়েছি, তারপরে এখনো অবধি একটা চাকরি জুটাতে পারিসনি। আমি তবুও চুপ ছিলাম, কিছু বলিনি তোকে, কিন্তু আজ যেটা তুই করলি তা আমার ভাবনা বাইরে ছিল। রুক্ষ কণ্ঠে ফের বললেন, যাই হোক, দয়া করে তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছি না, কিন্তু তোর পিছনে আমি আর 1 টাকা নষ্ট করব না। চাকরি খোঁজ, নিজে উপার্জন কর, নিজের টাকায় চল। স্বামীর কণ্ঠে এমন কথা শুনে দিশেহারা হয়ে উঠলেন তানজিলা বেগম। ব্যগ্র কণ্ঠে বলছেন, তা আমি কি জানি? এতদিন বাপের হোটেলে বসে খেয়েছো, ঘুরেছো, তাই এই দুনিয়ায় কাঠিন্যতা সম্পর্কে টের পাইনি। যদি পেত তবে বিপথে যেতে পারতো না। কোনো চিন্তা না, আমি যা বলেছি ওটাই শেষ কথা। ওর পিছনে আমি আর 1 পয়সাও নষ্ট করতে পারবো না। ওর নিজের ব্যবস্থা নিজেকেই করতে বলো। নিজের কণ্ঠে তোলা বাক্যগুলোর সমাপ্তি ঘটিয়ে আর এক মুহূর্তও দাঁড়ালেন না রাশেদ আহমেদ। হন হন করে চলে গেলেন নিজ কক্ষে। রবি আহত পাখির ন্যায় চেয়ে রইল বাবার গমন পথের দিকে। তার বাবা তাকে আজ এতগুলো শক্ত শক্ত কথা বলতে পারল। মানছে সে ভুল করেছে, কিন্তু ইচ্ছে করে তো করেনি, ভুলবশত হয়ে গেছে। তাই বলে তার বাবা তাকে বেকারত্বের খোঁটা দেবে? মাথার উপরে এই বেকারত্ব যে কত বড় একটি বোঝা তা জানে রবি। এইভাবে চাকরি বাকরি না করে বৃদ্ধ বাবার মাথার উপরে বসে বসে খেতে তারও তো খারাপ লাগে। বন্ধুবান্ধবদের যখন তৈরি হয়ে অফিসে যেতে দেখে, তখন নিজের জীবন নিয়ে এক রাশ হতাশা এসে ঘিরে ধরে তাকে। কিন্তু সেও বা কী করবে? চাকরির জন্য কম পরীক্ষা তো দিল না, কিন্তু ভাগ্য তার সহায় হচ্ছে না। ভালো পরীক্ষা দিয়েও শেষ পর্যন্ত চাকরিটা হচ্ছে না। মধ্য দুপুর, অম্বরে স্থান করে নেওয়া সূর্যটা জ্বলে যাচ্ছে প্রবল তেজ নিয়ে, সেই সাথে নিজের উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে চারপাশে। ত্রয়ী দাঁড়িয়ে রয়েছে কলেজের সম্মুখে। তাদের বাড়ির গাড়িটা দেখা যাচ্ছে না আশেপাশে কোথাও। কলেজে আসার সময় তো বাড়ির গাড়িতেই এসেছিল সে, আর কলেজ শেষ হওয়ার পর আবার তাকে আর রিমাকে নিয়ে যাওয়ার কথাও ছিল। রিমাকেও তো দেখা যাচ্ছে না আশেপাশে। সে কি তবে আগে আগে বেরিয়ে গাড়ি নিয়ে চলে গেছে? ত্রয়ীর মন খারাপ হলো। রিমা কেন তার সাথে এমনটা করছে? সে তো ওই মেয়েটার সাথে খারাপ কিছু করেনি। তারপরেও কেন সে ত্রয়ীকে দেখতে পারে না? মেয়েটার ভাবনার মধ্যেই হঠাৎ একটি কালো রঙা গাড়ি এসে ব্রেক কষল তার অতি নিকটে। হকচকিয়ে উঠল সে। হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল দ্রুত বেগে। সাথে সাথেই 2 কদম পিছিয়ে গেল ত্রয়ী। আরেকটু হলেই প্রাণ পাখিটা বুঝি উড়াল দিচ্ছিল তার। বুকে হাত দিয়ে মেয়েটা তাকালো সম্মুখ পানে। গাড়িটা দেখে কেমন চেনা চেনা লাগলো। মস্তিষ্কে চাপ প্রয়োগ করে গাড়ির মালিককে স্মরণ করার পূর্বেই গাড়ির জানলার কাজ নামিয়ে উকি দিল শীর্ষ। আদেশের স্বরে বলল, গাড়িতে ওঠ।
ত্রয়ী শক্তির নিঃশ্বাস ফেলল। বিরক্তি না করেই উঠে বসলো গাড়িতে। শিষ্যও আর কোনো বাক্য ব্যয় না করে গাড়ি চালানো শুরু করলো। কিন্তু কিছুটা দূরে আসতেই হঠাৎ শীর্ষের ভুরুযুগল কুঁচকে এলো। তাদের গাড়ির সামনেই একটা বাইক যাচ্ছে হেলে দুলে। বাইক চালকের মাথায় হেলমেট না থাকায় তাকে চিনে নিতে খুব একটা কষ্ট হলো না শীর্ষের। এ তো কায়সার, সেদিন ক্লাবে তাকে আঘাত করেছিল। যাক, পাখিকে খোঁজার পূর্বেই পাখি নিজে এসে ধরা দিল। তবে তার উপর আবার আজ একা আছে। আজই একে একটা শিক্ষা দিতে হবে। বাঁকা হাসি ফুটে উঠল শীর্ষর ওষ্ঠে। অল্প দূরত্ব নিয়ে সে অনুসরণ করতে শুরু করলো কায়সারের বাইকটাকে। অনুসরণ করতে করতে যখনই শীর্ষ খেয়াল করলো তার একটি নির্জন স্থানে পৌঁছেছে, তখনই সে গাড়ির গতি বাড়ালো। ছুটে গিয়ে পথ আগলালো কায়সারের। ঘটনার আকস্মিকতায় চমকালো কায়সার। দ্রুত সে ব্রেক কষল বাইকে। শীর্ষ নিজের গাড়ির দরজা ঠেলে বেরিয়ে এলো বাইরে। শরীরে জড়ানো কালো শার্টটার হাতা গোছাতে এগিয়ে গিয়ে দাঁড়ালো কায়সারের মুখোমুখি। বাঁকা হেসে বলল, কিরে বালপাকনা ডিসেল লাইন, কেমন আছিস? কায়সার ঘাবড়ে গেল কিছুটা। এমনি সে যতটাই সাহসী হোক না কেন, এই মুহূর্তে সে একা। আর শীর্ষ যে তাকে জামাই আদরের জন্য এইভাবে পথ আগলে দাঁড়াবে না, তা সে ভালোভাবেই জানে। ঢোক গিলল বেচারা। আমতা করে বলল, কি চাই তোর? এভাবে পথ আগলে দাঁড়িয়েছিস কেন আমার? শীর্ষ ওষ্ঠের কোণে বক্রহাসি বজায় রেখেই কায়সারের বাইক থেকে চাবিটা খুলে নিল। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, অনেক হিসাব নিকাশ বাকি আছে তোর সাথে। তোর সেদিনের পাকনামির একটা হ্যাস্ত করতে হবে না? কায়সার ঘাবড়ে গেল আরও। তবে শীর্ষের সম্মুখে যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করল সে। মানুষ দুর্বলদের আঘাত করতে সাহস পায়, আর সবলদের আঘাত করতে ভয় পায়। কায়সার এই মুহূর্তে নিজের দুর্বলতা শীর্ষের অভিমুখে প্রকাশ করতে চাইল না, তাহলে ছেলেটা আরও পেয়ে বসবে তাকে। কায়সার নিজের ভীতিভাব দমিয়ে রেখেই চোখ রাঙিয়ে তাকালো শীর্ষর দিকে। গলা চড়িয়ে বলল, কিসের হেস্তনস্ত? যা হেস্তনস্ত করার সেদিনই হয়ে গেছে। আর কিছু বাকি থাকলে পরে করিস। আমার এখন কাজ আছে, বাইকের চাবি দে। শীর্ষ চাবিটা দিল না, বরং চাবির রিংটা হাতে নিয়ে ঘোরাতে বলল, দেব না। কি করবি তুই? এবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস শীর্ষ। বাইকের চাবি দে বলছি। দেব না। কায়সার বাইক থেকে নেমে দাঁড়ালো। শিশুর হাত থেকে চাবিটা নিতে অতঃপর হলো, কিন্তু শিশু কি আর এত সহজে ছেড়ে দেবার পাত্র? সে হাত উঁচিয়ে চাবিটা উপরে তুলল। কায়সারের উচ্চতাও শীর্ষের বরাবর হওয়ায় সে তৎক্ষণাৎ হাত বাড়ালো চাবির দিকে। শীর্ষ দ্রুত চাবিটা নিয়ে নামিয়ে ফেলল। দাঁত কেলিয়ে বলল, বালপাকনা ডিসেল লাইন। কায়সার বিরক্ত হলো। ললাটি গুটি কয়েক ভাঁজ ফেলে বলল, শীর্ষ, চাবিটা দে। ক্ষমতা থাকলে নিয়ে নে। কায়সার আবার চাবিটা ধরার চেষ্টা করল, তবে সে হাত বাড়ালেই শীর্ষ চাবিটা ঘুরিয়ে অন্য হাতে নিয়ে নিল। কায়সারের বিরক্তিভাব বাড়ল। কিঞ্চিত সময় নিয়ে সে চেয়ে রইল শীর্ষের হাতের চাবিটার দিকে। নিষ্পলক তীর চকসে চাহনি। যখনই তার মনে হলো শীর্ষ অন্যমনস্ক হয়ে পড়েছে, সে সাথে সাথে শকুনের ন্যায় প্রবল গতি দিয়ে থাবা বসালো চাবির উপরে। কিন্তু হায়, শকুনের ন্যায় থাবা বসালেও সাধারণ এক পক্ষীর ন্যায় ব্যর্থতা গ্রাস করল তাকে। শীর্ষ অন্যমনস্ক হওয়ার ভান ধরলেও সে সম্পূর্ণ নিজের খেয়ালেই ছিল। শিকারী কখনো শিকার ধরার তাগিদে নিজের খেয়ালকে নিশ্চল হিসাবে ফুটিয়ে তোলে। তাই বলে কি সে নিশ্চল? একদমই নয়। প্রকৃত শিকারীরা কখনো নিশ্চল হয় না। তাদের লক্ষ্য সর্বদা স্থির, কান খাড়া, সজাগ দৃষ্টি। কায়সার যখনই থাবা বসালো চাবির দিকে, শিষ্য তৎক্ষণাৎ চাবিটা সরিয়ে দিল। বাঁকা হেসে বলল, এত সহজ সবকিছু? সেদিন শুধু পুলিশ আশায় আমাকে আঘাত করেও বেঁচে গিয়েছিলি তুই, কিন্তু আজ কে বাঁচাবে তোকে? তোর বালপাকনামির খেসারত তো আজ তোকে দিতেই হবে। কায়সারের মেজাজ বিগড়ালো। মাঝপথে আটকে রেখে বাচ্চাদের ন্যায় চাবি নিয়ে সেই কখন থেকে ঘুমোচ্ছে তাকে। একা পেয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? সে যদি একা হয়, শিশুও তো একাই। সে কোনো অংশে শিশুর চেয়ে কম ক্ষমতা ধারণ করে না। দাঁতে দাঁত পিষল কায়সার। কাট গলায় বলল, চাবি দে শীর্ষ। দেব না। ক্রোধে উন্মত্ত হয়ে উঠল কায়সার।
দিশেহারা হয়ে একটি ঘুষি বসালো শীর্ষের পেটে। আকস্মিক আক্রমণে হকচকিয়ে উঠল শীর্ষ। ছিটকে রাস্তায় পড়ে যেতে নিয়েও নিজেকে বাঁচালো সে। তবে পরক্ষণেই তার মুখাবয়বে হার না দিল কাঠিন্যতা। চোখ দুটো জ্বলে উঠল যেন। কপালের রগগুলো ফুলিয়ে ফেপে উঠে জানান দিল নিজেদের অস্তিত্বের কথা। কত বড় সাহস এই কায়সার নামক ক্ষুদ্র মানবের! সেদিন শিষ্যকে সে আঘাত করেছে, আজ আবার ঘুষি মেরেছে। শিষ্য ফুঁসে উঠল। কায়সার কোনো কিছু বুঝে ওঠার আগেই বেশ জোরে সোরেই একটা লাথি বসালো কায়সারের পেটে। বেচারা ছিটকে পড়ল ইট কংক্রিটে করা রাস্তায়। দেহের ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল সে। তবুও দমল না শিষ্য। তেড়ে এসে কলার ধরে টেনে দাঁড় করালো কায়সারকে। হিসিয়ে বলল, সেদিন ছাড় দিয়েছিলাম বলে কি ভেবেছিস আজও ছেড়ে দেব? যে হাত দিয়ে আমাকে আঘাত করেছিস ওই হাত যতক্ষণ না পর্যন্ত আমি ভাঙতে পারছি আমার শান্তি নেই। ত্রয়ী এতক্ষণ গাড়ির জানলা গলিয়ে দেখছিল সবটা। ভয়ে বাইরে পা দেওয়ার সাহস করেনি সে। শিশুকে সে ভয়ঙ্কর ভেবেছিল, কিন্তু এতটা ভয়ঙ্কর কখনো কল্পনাও করেনি। ত্রয়ীর হৃদয়ে শিষ্যের জন্য কোনো রূপ ইতিবাচক ধারণা জন্মানোর পূর্বেই একে একে নেতিবাচক ধারণার প্রভাব ফেলছে। এই মুহূর্তে ত্রয়ীর নিকট শিষ্যকে একজন গুন্ডা ব্যতীত আর কিছুই মনে হচ্ছে না। কি হিংস্র লোকটা চাওনি! কি তেজ শরীর জুড়ে! মনে হচ্ছে যেন এখনই 2-4টা খুন করে লাশ ফেলে দেবে এই জনমানবহীন নির্জন রাস্তায়। ত্রয়ীর ভাবনার মধ্যেই শিষ্য ফের একটি ঘুষি বসালো কায়সারের গালে। কেঁপে উঠল মেয়েটি। বুকের ভিতরে থাকা ছোট্ট হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল ভয়ে আতঙ্কে। ত্রয়ী ভয়ার্ত দৃষ্টিতে তাকালো কায়সারের মুখপানে। লোকটার ওষ্ঠের কোনা বেয়ে লাল তরল রক্ত গড়িয়ে নামছে। ত্রয়ীর মায়া লাগলো কায়সারের জন্য, সাথে হৃদয়ে আশঙ্কা জাগলো শিষ্য না আবার লোকটাকে মেরে দেয়। যে ভয়ঙ্কর লোক, তাকে দ্বারা সবই সম্ভব। তাছাড়া অবস্থা বেগতিক। খুনোখুনি পর্যন্ত না গেলে ওভাবে চলতে থাকলে দুজনের গুরুতরভাবে যে আহত হবে তাতে কোনো সন্দেহই নেই। ত্রয়ী আশেপাশে তাকালো, সাহায্যার্থে খোঁজার চেষ্টা করলো কাউকে, কিন্তু ফলাফল শূন্য। এখানে কোথাও কেউ নেই। না, তাকে আর ভয় পেয়ে বসে থাকলে হবে না। এবার যা করার তাকেই করতে হবে। দুটো মানুষ তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে হিংস্র পশুর ন্যায় যুদ্ধ চালাচ্ছে, রক্তারক্তি ঘটাচ্ছে, আর সেই কিনা ভয়ে ঘাপটি মেরে বসে থাকবে? এতটা ভীত স্বভাবের হলেও বা দুনিয়া চলবে কিভাবে সে? জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো ত্রয়ী। গাড়ির দরজা ঠেলে বেরিয়ে এলো বাইরে। শিষ্য এবং কায়সারের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি শুরু করেছেন কি আপনারা? এভাবে মারামারি করছেন কেন? কায়সার চোখ তুলে তাকালো তার অভিমুখে দাঁড়ানো মেয়েটির মুখপানে। গোলগাল চেহারার দারুণ এক কন্যা সে। ফর্সা গায়ের রং, মানানসই স্বাস্থ্যের সঙ্গে মানানসই উচ্চতা। মেয়েটির মুখশ্রী জুড়েও কেমন আলাদা একটা মায়া জড়িয়ে রয়েছে। কয়েক মুহূর্তের জন্য থমকে গেল কায়সার। দৃষ্টি স্থির হলো তার। হৃদয় আঙিনায় হঠাৎ করেই ঝড় উঠল প্রবল বেগে। কে এই নারী? এখানে কি করছে? কায়সারের ভাবনার মধ্যেই কানে এলো শীর্ষের রুক্ষ কণ্ঠস্বর। দাঁতে দাঁত পিষে সে বলল, তুই গাড়ি থেকে বাইরে বেরিয়েছিস কেন? বালির বস্তা? ত্রয়ী ভীত হলো। সে যতটা সাহস নিজের ভিতরে সঞ্চয় করেছিল তা এই মুহূর্তে শীষের রুক্ষ কণ্ঠের সামান্য একটি বাক্যের নিচে চাপা পড়ে গেছে। যেমন রক্তক্ষয়ী যুদ্ধের পরে কালের বিবর্তনে চাপা পড়ে ধ্বংসাবশেষ এগুলো। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল, আমতা আমতা করে বলল, না মানে আমি কি না মানে আমি মানে? সোজা হয়ে এখন কথা বলতে পারছিস না? ত্রয়ী ঢোক গিলল। কোনো রকম উত্তর না দিয়ে দৃষ্টি ঘোরালো আশেপাশে। শীর্ষের দৃষ্টিও স্থির মেয়েটির দিকে। এই সুযোগটাই কাজে লাগালো কায়সার। হুট করেই একটা পাড়া বসালো শীর্ষের পায়ে। চমকে উঠল সে। কণ্ঠে আহ মূলক ব্যথাতুর ধ্বনি তুলে ছিটকে দূরে সরে গেল কায়সারের। কায়সারও আর সময় ব্যয় করল না। শিষ্য তাকে ছেড়ে দিতে বাইক ফেলেই ছুট রেখে লাগালো যে দিকে দুই চোখ চায়। শিষ্যও দমে যাওয়ার পাত্র নয়, সেও ছুট লাগালো কায়সারের পিছু পিছু। অল্প সময়ের মধ্যেই ধরে ফেলল ওকে। হাঁপাতে হাঁপাতে বলল, আমার হিসাব নিকাশ শেষের আগে কোথায় পালাচ্ছিলি তুই বদমাইশ? তোকে তো আমি
এইটুকু বলেই থামলো শীর্ষ। কায়সার নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো তার বাঁধন থেকে, গলা চড়িয়ে বলল, এখনো সময় আছে শীর্ষ, আমাকে ছেড়ে দে, নয়তো খুব খারাপ হবে। তুই আমার কি বাল ফালাবি আমার জানা আছে, আগে নিজেকে তো বাঁচা। ফুঁসে উঠল কায়সার। ধস্তাধস্তি লেগে গেল দুজনের মধ্যে। ত্রয়ীও দৌড়ে এসে দাঁড়ালো তাদের মুখোমুখি, জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, মাঝ রাস্তায় এসব কি শুরু করেছেন আপনারা? অনেক হয়েছে, এবার তো থামুন। ত্রয়ীর কথা কানে তুলল না কেউ। তারা তাদের মতো ধস্তাধস্তি চালিয়েই যাচ্ছে। ধস্তাধস্তির এক পর্যায়ে শীর্ষ ঘুরে কায়সারের পেছনের দিকে চলে এলো, দুই হাতে জাপটে ধরল তাকে, আদেশ স্বরে বলল, ওকে কষিয়ে একটা থাপ্পড় মার বালির বস্তা, যাতে এক থাপ্পড়ে ওর সব কয়টা দাঁত পড়ে যায়, খাবার চিবিয়ে না খেতে পারে। ত্রয়ীর বুক কাঁপল। তাকে কিনা এখন থাপ্পড় মারতে হবে, তাও কায়সারের মতন এক ভয়ঙ্কর মানবকে? ত্রয়ী থাপ্পড় মারল না, বরং কাচুমাচু করে দাঁড়িয়ে রইল চুপচাপ। শীর্ষ ভুরু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, কি হলো, থাপ্পড় মারছিস না কেন? ত্রয়ী আমতা আমতা শুরু করলো। থাপ্পড় মারার জন্য হাত উঁচিয়েও নামিয়ে নিল সে। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমার ভয় লাগছে। কিসের ভয়? আমি ওকে ধরে আছি তো, তুই শুধু থাপ্পড়টা মার। ত্রয়ী শুকনো ঢোক গিলল, কোনো রকমে হাতটা উচ্চালো সে। তবে থাপ্পড়টা মারার সাহস এখনও হচ্ছে না তার, হাতটা কেমন যেন কাঁপছে। শিষ্য এবার বিরক্ত হলো বিজায়। সামান্য একটা থাপ্পড়ই তো মারতে বলেছে, এই মেয়েটা তাও পারছে না। অবশ্য এই মেয়ের থেকে কিছু আশা করাই বেকার। বিরক্তিতে নাক মুখ কুচকে সে বলল, সামান্য একটা থাপ্পড় মারতে পারছিস না? অবশ্য তোর মতো একটা বলদির কাছ থেকে এর বেশি কিছু কি আর আশা করা যায়? শিষ্য প্রবল বিরক্তি নিয়ে ছেড়ে দিল কায়সারকে। তবে বলদি কথাটা গায়ে লাগলো ত্রয়ীর। লোকটা তাকে সামান্য একটা থাপ্পড়ের জন্য এত বড় একটা কথা বলে দিল। না, এবার সে থাপ্পড়টা মারবেই মারবে, তাতে যা হবার হোক তো। ত্রয়ী জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল, চোখ দুটো বন্ধ করে প্রবল গতিবেগ নিয়ে হাতটা বাড়িয়ে দিল থাপ্পড় মারার উদ্দেশ্যে। মেয়েটার হাত নিজের দিকে আসতে দেখে চমকালো কায়সার। চোখ বড় বড় করে দ্রুত বসে পড়ল নিচে। ফলস্বরূপ থাপ্পড়টা গিয়ে পড়ল সোজা তার পিছনে থাকা শীর্ষের গালের উপর। হতবাক হয়ে পড়ল শীর্ষ। আনুমনেই গালে হাত চলে গেল তার। চোখ বড় বড় করে শুধালো, তুই আমাকে থাপ্পড় মারলি বালির বস্তা? পর পর চোখ মুখ শক্ত হয়ে উঠল শীর্ষের। শেষ পর্যন্ত কিনা ত্রয়ী তাকে থাপ্পড় মারল? এই পুচকে বোকা গাধা মেয়েটা তাকে থাপ্পড় মারল? এর থেকে লজ্জাজনক বিব্রতকর পরিস্থিতি আর কি হতে পারে? তাছাড়া এতক্ষণ যখন তাকে কায়সারকে থাপ্পড় মারতে বলা হলো তখন সে পারল না, আর কায়সারকে ছেড়ে দিতেই দুম করে থাপ্পড়টা শীর্ষের গালে মেরে দিল। শীর্ষ রক্তচক্ষু নিয়ে তাকালো ত্রয়ীর দিকে, গালে হাত রেখেই হুঙ্কার তুলে বলল, তোর এত বড় সাহস, বালির বস্তা, আমাকে থাপ্পড় মেরেছিস? ত্রয়ী কেঁপে উঠল শীর্ষের হুঙ্কারে। এটা কি হলো তার দ্বারা? তার ভাগ্য এতটা খারাপ কেন? থাপ্পড় পড়ল তো পড়ল, শীর্ষের গালেই পড়ল। এখন সে কি করবে, কোথায় যাবে? ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে উঠল মেয়েটা। শীর্ষ জ্বলন্ত চোখ নিয়ে পা বাড়ালো ত্রয়ীর দিকে। আঁতকে উঠল সে। হৃদয়ে হানা দিল এক ভয়ঙ্কর বাক্য, শীর্ষকে থাপ্পড় মারার অপরাধে সে আবার আমাকে মেরে দেবে না তো? অন্তরাত্মা কেঁপে উঠল ত্রয়ীর। নিশ্চল হলো তার পা জোড়া। কোথাও যে দৌড় দিয়ে পালাবে তাও পারছে না। ভয়ে পা জোড়া কেমন অবশ হয়ে গেছে, সাথে দেহেও হানা দিয়েছে দুর্বলতা। চোখ দুটো কেমন মুদে আসছে। শীর্ষ প্রবল ক্রোধ নিয়ে দাঁড়ালো তার মুখোমুখি। এক হাতে চেপে ধরল গাল দুটো, দাঁতে দাঁত চেপে ওষ্ঠ ফাঁকা করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু কণ্ঠনালী থেকে কোনো ধ্বনি বের করবার পূর্বেই চোখ বন্ধ করল ত্রয়ী। লুটিয়ে পড়ল শীর্ষের বক্ষের উপরে, বিড়বিড়িয়ে বলল, আসমান ভেঙে এর মাথায় একটা ঠাডা পড়ুক। আমাকে জ্বালানোর আগে এই ব্যাটাই জ্বলে পুড়ে যাক। শীর্ষ হতভম্ব হয়ে গেল। ত্রয়ীর মুখটা অতি নিকটে থাকায় মেয়েটির কণ্ঠে তোলা প্রতিটি বাক্যই তার কর্ণে হানা দিল বেশ সহজে। কিন্তু মেয়েটি এই কি বলল? তার মাথার উপরে ঠাডা পড়ার মতন এক ভয়ঙ্কর অভিশাপ দিল। একটু আগে থাপ্পড় মেরেও এর শান্তি হয়নি, এখন আবার অভিশাপও দিচ্ছে।
ক্রোধে রিড়ি করে উঠল শিশের শরীরটা। কটমট করে সে ধরল মেয়েটির দুই বাহু, টেনে দাঁড় করানোর চেষ্টা করলো তার মুখোমুখি। ত্রয়ী ভয় পেয়েছে, তবে জ্ঞান হারায়নি। তার স্নায়ুতন্ত্র এতটাও দুর্বল নয় যে এইটুকু ভয়ে জ্ঞান হারাবে। মেয়েটি হালকাভাবে চোখ দুটো ফাঁকা করলো, তাকালো শিষ্যর মুখপানে। রক্তিম সে মুখশ্রী, চোখ দুটো কেমন হিংস্র, ঢোকিল বেচারি। চোখ বন্ধ করে জ্ঞান হারানোর ভান ধরে ফের সে লুটিয়ে পড়ল শিষ্যের দেহের উপর। এখন এই জ্ঞান হারানোর অভিনয়ই ভরসা, একমাত্র এই অভিনয়ই পারে শিষ্যের হাত থেকে তাকে বাঁচাতে। শিষ্য তবুও দমল না, মৃদুভাবে ধাক্কা দিল ত্রয়ীর দুই বাহু ধরে। দাঁতে দাঁত পিষে বলল, নাটক বন্ধ কর বালিবস্তা, চোখ খোল তাড়াতাড়ি। আজ তোর খবর আছে, কোন সাহসে তুই আমার গায়ে হাত তুলেছিস? ত্রয়ী সাড়া দিল না কোনো, ঘাপটি মেরে পড়ে রইল শিষ্যের উপরে। কটমট করল শিষ্য, রুক্ষ কণ্ঠে ফের বলল, চোখ খুলবি নাকি এই পাকা রাস্তায় ফেলে তোর হাড়গোড় সব ভেঙে দেবো? ত্রয়ী শুকনো ঢোক গিলল। তবে শিষ্যের কর্মকাণ্ডে বিরক্ত হলো কায়সার। শিষ্যের হাত থেকে ছাড়া পাওয়ার পর সে দৌড়ে পালাতে উদ্যত হয়েছিল, কিন্তু পরবর্তীতে ত্রয়ীর উপর শিষ্যকে চড়াও হতে দেখে থেমে গিয়েছিল। এরপর মেয়েটি জ্ঞান হারালো, অথচ এই ছেলে এখনও চোটপাট দেখিয়ে যাচ্ছে। এর মস্তিষ্কে কি ঢুকছে না যে মেয়েটি জ্ঞান হারিয়েছে, তার কথা শুনছে না? কায়সার কপাল কুঁচকে এগিয়ে গিয়ে দাঁড়ালো ত্রয়ী এবং শিষ্যের মুখোমুখি। কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, পাগল তুই, মেয়েটা জ্ঞান হারিয়েছে দেখছিস না, তারপরও চোটপাট দেখিয়ে যাচ্ছিস। শিষ্য তাকালো ত্রয়ীর দিকে। এই পর্যায়ে তার মস্তিষ্কেও হানা দিল চিন্তারা। এতক্ষণ সে ভেবেছিল মেয়েটি অভিনয় করছে, তাই শাসিয়ে যাচ্ছিল, কিন্তু এখনও মেয়েটিকে চোখ খুলতে না দেখে কপালে চিন্তার ভাঁজ পড়ল তার। হাত উঁচিয়ে আলতোভাবে দুটো চাপড় মারল ত্রয়ীর গালে। চিন্তিত স্বরে বলল, এই বালির বস্তা, চোখ খোল। তুই কি সত্যি জ্ঞান হারিয়েছিস নাকি অভিনয় করছিস? এই বালির বস্তা। ত্রয়ী এবার দাঁতে খিল দিল, হেলে দুলে পড়ল শিষ্যের উপর, যেন তার শরীরে কোনো সার নেই। শিষ্যের বুক কাঁপল। হঠাৎই এই মেয়েটির চিন্তায় দিশেহারা হয়ে উঠল তার মন মস্তিষ্ক। আতঙ্কিত হলো হৃদয়। কি হলো ত্রয়ীর? শিষ্যের মুখায়বের পরিবর্তন ঘটল অতি দ্রুত। দৃষ্টিতে হানা দিল উৎকণ্ঠতা। অস্থির হয়ে সে মৃদুভাবে ধাক্কা দিতে শুরু করলো ত্রয়ীকে ধরে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, এই বালির বস্তা, চোখ খোল। এই এই ত্রয়ী চোখ খুলল না। কায়সার কপালে ভাঁজ ফেলে বলল, এভাবে মনে হয় চোখ খুলবে না, ওকে হাসপাতালে নিতে হবে। কথাটা বলে কায়সার হাত বাড়ালো ত্রয়ীর দিকে। শিষ্যের চোখ দুটো জ্বলে উঠল সাথে সাথে। হিংস্র হায়নার ন্যায় সে থাবা বসালো কায়সারের হাতে। ত্রয়ীকে স্পর্শ করার পূর্বেই মুচড়ে ধরল তার হাত। ব্যথায় কোকিয়ে উঠল কায়সার। শিষ্য দাঁতে দাঁত চিপল, হিসিয়ে বলল, একদম না, ভুলে ওর দিকে হাত বাড়ানোর দুঃসাহস দেখাস না, তাহলে ওই হাত কিন্তু আর তোর সাথে থাকবে না। শিষ্য এক প্রকার ছুঁড়ে দিল কায়সারের হাতটা। ত্রয়ীকে কোলে তুলে নিয়ে এগুলো গাড়ির দিকে। মেয়েটাকে গাড়ির পিছনের সিটে শুইয়ে দিয়ে নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আর সময় ব্যয় না করে গাড়ি স্টার্ট করে ছুটল সামনের দিকে। কিছুটা সময় গড়ালো। শিষ্যের গাড়িটা এখনও ছুটছে হাইওয়ে ধরে। মূল শহরে পৌঁছে গেছে। হসপিটালে যেতে যেতে এখনও 30 মিনিটের সময় ব্যয় হবে। শিষ্যের আর সেই ধৈর্য ধরছে না। ত্রয়ীর চিন্তায় চিন্তায় মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠেছে। মেয়েটি হঠাৎ এভাবে জ্ঞান হারালো কেন? তারপর জ্ঞান না হয় হারিয়েছে, কিন্তু এখন হুঁশে কেন ফিরছে না? অজানা আশঙ্কায় হৃদয় দিশেহারা হলো তার। কেমন যেন ভয় হচ্ছে, কষ্ট হচ্ছে, নিজেকে অস্থির লাগছে। এমন কেন হচ্ছে? শিষ্য গাড়িটার সামনের দিকে নিয়ে যাওয়ার মতো ধৈর্য ধরতে পারল না। রাস্তার এক পাশে হুট করেই গাড়িটা থামিয়ে দিল সে। সিট বেল্টটা খুলে তড়ি ঘড়ি উঠে এলো পিছনের সিটে। ত্রয়ী এখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। শিষ্য বসলো ত্রয়ীর পাশে। অস্থির হয়ে তার মাথাটা তুলে নিল নিজের কোলে। হাত বাড়িয়ে গাল দুটোতে আলতোভাবে চাপড়ে ডাকল, বালির বস্তা, বালির বস্তা। ত্রয়ী শুনল সেই ডাক। এইবারে চোখ খোলার সিদ্ধান্ত নিল সে, নয়তো একটু বেশিই হয়ে যাবে। তাছাড়া তাকে চোখ খুলতে না দেখে যদি ডাক্তারের কাছে নিয়ে যায় শিষ্য, তখন কি হবে? ডাক্তার তো দেখেই বলে দেবে যে সে অভিনয় করছিল। তারপর নিশ্চয়ই শিষ্য তাকে ছাড়বে না, একদম মেরে বালিচাপা দিয়ে দেবে। মেয়েটি পিটপিট করে চোখ খুলল। শিষ্য যেন এতক্ষণে প্রাণ ফিরে পেল। অস্থির হয়ে বলল, এতক্ষণ চোখ খুলছিলে না কেন?
জানিস তোর জন্য কত চিন্তা হচ্ছিল আমার, আমি কতটা ভয় পেয়ে পেয়ে গেছিলাম। ত্রয়ী অবাক হলো। শিশু তার জন্য চিন্তা করছিল, ভয় পাচ্ছিল। একটু আগেই না লোকটা তার উপর রেগেছিল, তাকে মারার জন্য তৎপর হয়েছিল। সেই কারণেই তো সে জ্ঞান হারানোর ভান ধরে এতক্ষণ ঘাপটি মেরে পড়েছিল। ত্রয়ী শিষ্যের কোল থেকে উঠে বসল, অবাক কণ্ঠেই শুধালো। শিষ্য হঠাৎ দমে গেল। নিজের এতক্ষণের কর্মকাণ্ডের কথা ভেবে নিজেই আশ্চর্য হলো। সে সত্যিই চিন্তা করছিল এই মেয়েটির জন্য। এর জন্য সে ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে উঠেছিল। কেন এমন হয়েছিল? শিষ্য গভীর ভাবনায় নিবদ্ধ হলো। ত্রয়ীর প্রশ্নের কোনো রূপ উত্তর না দিয়ে গিয়ে বসলো সে ড্রাইভিং সিটে। আবারও শুরু করলো গাড়ি চালানো। এরপর আর সে হাসপাতালে গেল না। গাড়িটা সোজা এনে থামালো বাড়ির সম্মুখে। ত্রয়ী এমনিই অধৈর্য হয়ে বসেছিল শিষ্যের সান্নিধ্য থেকে বাঁচা এবং বাড়িতে ফেরার জন্য। বাড়ির অভিমুখে গাড়িটা থামতেই তড়ি ঘড়ি করে নেমে দাঁড়ালো সে। শিষ্য একবার তাকালো সেদিকে, অতঃপর আবারও গাড়ি চালানো শুরু করলো। মন মস্তিষ্ক অস্থির হয়ে উঠেছে তার। সে কেন এই মেয়েটির জন্য চিন্তা করছিল? কেন এই মেয়েটির জ্ঞান হারানোতে তার হৃদয়ে ব্যাকুলতা হানা দিয়েছিল? কই, আগে তো এমন ঘটেনি কখনো। আগে তো কোনো নারীর জন্য তার হৃদয় এত উতলা হয়নি। তাহলে এই বোকাশোকা মেয়েটির জন্য কেন এমন হলো? তবে কি সে প্রেমে পড়েছে তৈর? ভালোবেসে ফেলেছে তাকে? শিষ্য হঠাৎ গাড়িতে ব্রেক কষল। বুকের ভিতরটা আন্দোলিত হলো যেন। শিষ্য হাত রাখলো সেই আন্দোলনরত বুকে। অবাক হয়ে বলল, প্রেমে পড়লাম তো পড়লাম, শেষে এ পর্যন্ত কিনা ওই বলদির প্রেমে পড়লাম। অম্বরের সোনালি সূর্যটা গা ঢাকা দিয়েছে অনেক আগেই। চারিদিকটা আধারের মেলায় বিলীন হতে শুরু করেছে একটু একটু করে। শিষ্য তার শহরের বাহিরের ফ্ল্যাটের অভিমুখে এসে দাঁড়ালো কেবল। হাত উঁচিয়ে বাজালো কলিং বেলটা। প্রায় সাথে সাথেই দরজাটা খুলে গেল। চোখের সম্মুখে দৃশ্যমান হলো নয়ন। শিষ্য নয়নের দিকে এক পলক দৃষ্টি দিয়ে ঢুকলো ভিতরে। দেখা পেল রবি এবং আলভির। কক্ষে খাট থাকার পরেও দুজনেই মেঝে দখল করে শুয়ে আছে তারা। শীর্ষের দৃষ্টি হলো তীক্ষ্ণ, থমথমে কণ্ঠে শুধালো, সমস্যা কি তোদের? এই রাত বিরাতে বাড়িঘর ছেড়ে এখানে এসেছিস কেন? আবার আমাকে ডেকেছিস? শিষ্যের কথা শেষ না হতেই তার পিছন থেকে নয়ন বিরস কণ্ঠে বলল, আমাকেও ডেকেছে স্যার? আসতে না চাইলে বলেছে আমার চাকরি নাকি খেয়ে দিবে। শিষ্য কপাল কুঁচকে তাকালো আলভির দিকে। আলভি ছোট ছোট চোখ করল, বিরক্তি নিয়ে বলল, আমার দিকে ওভাবে তাকাচ্ছিস কেন? আমি কি জানি? রবি ডেকেছে তোদের সবাইকে, ওকে জিজ্ঞেস কর। এবার এক যোগে সকলের দৃষ্টি গিয়ে পড়ল রবির উপরে। বেচারা মলিন মুখশ্রী নিয়ে বসেছিল। সবাই তাকানোতে হতাশার নিঃশ্বাস ফেলল সে। অতঃপর বলল, বাবা আমাকে চাকরি খুঁজতে বলেছেন, তিনি নাকি আর 1 টাকা আমার পিছনে খরচ করতে পারবেন না। আলভি মুখ বাঁকিয়ে বলল, এই আর নতুন কি? আঙ্কেল তো তোকে রোজই চাকরি খুঁজতে বলে। এবার গুরুতর, সেদিন মদ খেয়ে ভাই ডেকেছিলাম না, তারই শাস্তি এটা। তাহলে ঠিক আছে। নয়ন হুট করেই বলে উঠল কথাটা। রবি রক্তচক্ষু নিয়ে তাকালো তার দিকে, রুক্ষ স্বরে শুধালো, কি ঠিক আছে? নয়ন আমতা আমতা শুরু করলো। মেকি হেসে বলল, ওই আর কিছু না। তপ্ত নিঃশ্বাস ফেলল শিষ্য। রবির পাশ ঘেঁষে বসতে বসতে বলল, তোকে তো আমি আগেই বলেছিলাম আমাদের কোম্পানিতে যোগদান কর, কিন্তু তুই তো আসতে চাইলি না। বললি মামু দাদু বন্ধু চাচার শক্তিতে তুই চাকরি করবি না, সৎভাবে আর 5টা মানুষের মতো যখন চাকরি পরীক্ষা দিয়ে চাকরি পাবি তখনই করবি। রবি মলিন হাসল। হতাশ কণ্ঠে জবাবে বলল, চেয়েছিলাম তো তাই, ভেবেছিলাম অর্থের জোর, কোনো সুপারিশ কিংবা কারো ক্ষমতায় চাকরি নেব না, সৎভাবে নিজের যোগ্যতায় চাকরি নেব। কিন্তু এদেশে বোধ হয় তা আর সম্ভব হবে না। এদেশে চাকরি পেতে হলে অর্থ, বাপদাদার ক্ষমতা দেখাতে হবে, আর নয়তো সারা জীবন বেকারত্বের সঙ্গী হিসেবে বেছে নিতে হবে। শিষ্য হাত রাখলো রবির কাছে, হালকা হেসে বলল, তুই যেভাবে চেয়েছিস সেভাবেই চাকরি হবে তোর। আমাদের কোম্পানিতে নতুন নতুন লোক নেওয়া হবে, আবেদন করিস আগামীকাল। আমি অন্যদের যেভাবে চাকরি দেব ঠিক সেভাবে তোকেও দেব, যোগ্যতা অনুসারে। আশা রাখছি তোর চাকরিটা হবেই। রবি একটু হলেও আশার আলো খুঁজে পেল। উৎফুল্ল হয়ে বলল, সত্যি ভাই?
সত্যি, আমি অবশ্য এই কথা আগেও তোকে বলেছিলাম, কিন্তু তুই আমাকে বিশ্বাস করতে পারিসনি। তুই ভেবেছিলি তুই আবেদন করলে আমি একটু হলেও এক চোখামি করে তোকে চাকরি দেব। রবি মাথা নাড়ালো, মৃদু স্বরে বলল। তা ঠিক। শিষ্য এবার উঠে দাঁড়ালো, সকলের দিকে একবার দৃষ্টি ঘুরিয়ে বলল। আচ্ছা, আমি তাহলে আসছি, এখন বাড়ি ফিরতে হবে। আজ ভেবেছি আমরা তিনজনে এখানেই থাকবো, তুইও থেকে যা আমাদের সাথে। আলফি বলল কথাটা। শিষ্য হাত ঘড়িটার দিকে দৃষ্টি দিয়ে বলল। না, বাড়িতে যেতে হবে, কাজ আছে। আধারে ঢাকা রজনী, চারদিকটা নিস্তব্ধ হয়ে পড়েছে ইতিমধ্যে। খানবাড়ির সকলে ঘুমিয়ে কাদা। শিষ্য রাত্রির এই ক্ষণে দরজা ঠেলে ঢুকলো বাড়ির ভিতরে। লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ালো ত্রয়ীর কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে আলতোভাবে ধাক্কা দিল দরজায়, তবে দরজাটা খুলল না মেয়েটি, হয়তো ঘুমিয়েছে সে। শিষ্য ফের দরজায় আঘাত করল, মৃদু স্বরে ডাকল। বালির বস্তা, এই বালির বস্তা। এবারে দরজাটা খুলে গেল। শিষ্যের চোখের সম্মুখে ঘুম ঘুম মুখশ্রী নিয়ে প্রকট হলো ত্রয়ী। ঘুম জড়ানো কণ্ঠে বলল। এত রাতে ডাকছেন কেন, কিছু বলবেন? শিষ্য যেন থমকে গেল এক মুহূর্তের জন্য। মেয়েটির ঘুম জড়ানো ফোলা ফোলা মুখশ্রী, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে ললার জুড়ে। এই মুহূর্তে কি স্নিগ্ধই না লাগছে তাকে। মোটা কণ্ঠস্বরটা যেন নেশা ধরিয়ে দিচ্ছে। শিষ্যের হৃদস্পন্দন গাঢ় হলো, তবে সে নিজেকে সামলালো। পা চালিয়ে ত্রয়ীর পাশ কাটিয়ে ঢুকলো কক্ষের ভিতরে। মেয়েটির হৃদয় কাঁপল। এক মুহূর্তে চোখ দুটো থেকে সকল ঘুম ঘুম ভাব ছুটে পালালো পোটলা পুটলি নিয়ে। মস্তিষ্কে হানা দিল দুপুরের সেই থাপ্পড়ের ঘটনাটা। এই কথা তো সে ভুলেই বসেছিল। লোকটা কি তবে সেই থাপ্পড়ের প্রতিশোধ নিতে এত রাতে তার কক্ষে হানা দিয়েছে? হতেও পারে। এমন কিছু হবে জানলে সে তো দরজাই খুলতো না। ত্রয়ীর ভাবনার মধ্যেই শোনা গেল শিষ্যের কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠে সে বলল। এদিকে আয়। ত্রয়ীর ভীতিভাব বাড়ল। লোকটা আবার তাকে ডাকছে কেন? কাছে নিয়ে মারবে টারবে না তো? লোকটা যা ভয়ঙ্কর। ত্রয়ী ঢোক গিলল, গেল না শিষ্যের নিকট, দাঁড়িয়ে রইল নিজের স্থানেই। শিষ্য ভুরু কুচকাল, ধমকের স্বরে বলল। তোকে এখানে আসতে বলেছি না? আসবি নাকি ঘাড় ধরে আনতে হবে? ত্রয়ী ফের শুকনো ঢোক গিলল। এবার আর শিষ্যের কথাকে উপেক্ষা করে দাঁড়িয়ে থাকার সাহস হলো না তার। গুটি গুটি পায়ে এগিয়ে গেল লোকটার দিকে। শিষ্য বিছানার দিকে ইশারা করল, আদেশের স্বরে বলল। বস। ত্রয়ী নিঃশব্দে বসলো বিছানায়। শিষ্য একটি চেয়ার আনলো, আটো সাটো বেঁধে বসলো তাতে। অতপর দৃষ্টি দিল মেয়েটির মুখপানে। সেই দৃষ্টি আর সহালো না, এক দৃষ্টে চেয়ে রইল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো মেয়েটিকে। ত্রয়ী আড়ষ্ট হলো, কেমন অস্বস্তি লাগছে তার। এইভাবে এক পুরুষ সামনে বসে এক দৃষ্টি চেয়ে থাকলে কোন নারীর অস্বস্তি লাগবে না? এলোমেলো দৃষ্টি পেল সে, ইতস্তত করে শুধালো। ওভাবে তাকিয়ে আছেন কেন? শিষ্য আরও কিছুটা সময় নিয়ে চেয়ে রইল ত্রয়ীর দিকে, অতঃপর কপাল কুঁচকে জবাব দিল। ডান দিক থেকে দেখলে মনে হয় গাধি, বাম দিক থেকে দেখলে মনে হয় বলদি। একজন সুপুরুষের প্রেমে পড়ার মতো তোর মধ্যে আছেটা কি? ত্রয়ী চমকালো, ভরকালো। এ কেমন প্রশ্ন? আর কেউ তার প্রেমেই বা পড়তে যাবে কেন? মেয়েটি দ্বিধাগ্রস্ত হয়ে তাকালো শিষ্যের দিকে। কণ্ঠে কিছুটা অবাকতা নিয়ে প্রশ্ন করল। মানে? শিষ্য অপ্রস্তুত হলো কিঞ্চিত, তবে নিজের অপ্রস্তুত ভাব সে প্রকাশ করল না ত্রয়ীর সম্মুখে। চোখে মুখে গম্ভীরতা ফুটিয়ে সে বলল। মানে জিজ্ঞেস করলাম তোর মধ্যে এমন কিছু আছে কিনা যাতে কেউ তোর প্রেমে পড়বে। বিয়ে দিতে হবে তো তোকে। বাবা যখন তোকে এই বাড়িতে এনেছেন তখন সেই দায়িত্ব তো আমাদেরই, তাই না? ত্রয়ী অবাক হলো। হুট করে তার বিয়ের কথা কোথা থেকে এলো? তবে কি এরা তার বিয়ের কথা ভাবছে? ভাবতেও পারে। এই বাজারে একটা মেয়েকে দিনের পর দিন ঘাড়ের উপর বসিয়ে বসিয়ে কেই বা খাওয়াতে চাইবে? এই ক্ষেত্রে তার বিয়ে হয়ে যাওয়াটাই হয়তো ভালো। সেও একটা পরিবার পাবে, অভিভাবক পাবে, মাথা গোঁজার নির্দিষ্ট ঠাঁই পাবে। আত্মীয় স্বজনদের অবহেলায় আর বাঁচতে হবে না। শিষ্য আর কোনো বাক্য ব্যয় করল না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, পা বাড়ালো দরজার দিকে। ত্রয়ীও তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, ঝটপট ডাকলো। শুনুন। শিষ্যের পাজোড়া থেমে গেল, পিছন ঘুরে তাকালো সে।
কপালে ভাঁজ ফেলে বলল। বল। ত্রয়ী দৃষ্টি নত করল, আমতা আমতা করে বলল। দুঃখিত। কেন? আমি আসলে তখন আপনাকে থাপ্পড় মারতে চাইনি। আমি ওই লোকটাকে থাপ্পড় মারার জন্যই হাত তুলেছিলাম, কিন্তু ওই লোকটা হুট করে বসে পড়ায় থাপ্পড়টা আপনার গালে লাগে। আমি সত্যি দুঃখিত। ত্রয়ী এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল। শীর্ষের চোখ মুখ ধীরে ধীরে শক্ত হয়ে উঠল, নয়তো সে এই গাধীর প্রেমে পড়ার চিন্তায় চিন্তায় থাপ্পড়ের কথা বেমালুম ভুলিয়েই বসেছিল। শীর্ষ তেড়ে এলো মেয়েটির দিকে, শক্ত কণ্ঠে বলতে চাইল কিছু, তবে তার কণ্ঠনালী ভেদ করে ত্রয়ীর জন্য এই মুহূর্তে কোনো শক্ত বাক্য বেরোতে চাইল না। মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠতে চাইছে থাপ্পড়ের প্রতিশোধ নিতে, আর হৃদয় বলছে। ত্রয়ী ইচ্ছে করে কিছুই করেনি, যা হয়েছে ওই কায়সারের জন্য। সে কেন বসে পড়েছিল, সব দোষ তার। হৃদয় আর মস্তিষ্কের অনাবরত কলহে বিরক্ত হলো বেচারা। কণ্ঠনালী হাতড়ে শুধু উচ্চারণ করল। নিচে গিয়ে খাবার গরম কর, আমি ফ্রেশ হয়ে আসছি, ক্ষুধা লেগেছে আমার। শিষ্য আর দাঁড়ালো না এক মুহূর্ত, লম্বা লম্বা কদমে প্রস্থান ঘটালো নিজের। তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী। এই মাঝরাতে এখন তাকে ঘুম বাদ দিয়ে খাবার গরম করতে হবে, কি কপাল। ত্রয়ী খাবার গরম করলো, রান্নাঘর থেকে সেগুলো এনে টেবিলে সাজিয়ে রাখতে রাখতে শিষ্যও চলে এলো। এসেই ধপ করে বসে পড়ল একটি চেয়ার টেনে, কোনো রূপ বাক্য বিনিময় না করে খেতে শুরু করলো। নীরবে নিঃশব্দে খাওয়া শেষে চলে গেল আবার। ত্রয়ীর দিকে একবার তাকালো না অবধি। ত্রয়ীও কিছু বলেনি। এই লোকের সাথে যত কথা না বলে থাকা যাবে তার জন্য ততই মঙ্গল। শিষ্য চলে যাওয়ার পর সে থালা বাসনগুলো সব এক এক করে ধুয়ে মুছিয়ে গুছিয়ে রাখলো। কিন্তু এরপর সে কি করবে? ঘুমও আর আসছে না এখন। চারপাশে কেউ জেগেও নেই যে তার সাথে দুই দণ্ড কথা বলবে কিংবা সময় কাটাবে। ত্রয়ী রান্নাঘর থেকে আর নিজ কক্ষে গেল না। এদিক ওদিক ঘুরতে ঘুরতে এলো সুইমিং পুলের নিকটে। পুরো রাত জুড়ে এই বাড়ির চারধারেই আলো জ্বলে। এই সুইমিং পুলের এদিকটাও আলোকিত রয়েছে কৃত্রিম আলোয়। ত্রয়ী বসলো পুলের পাশে, পা ডোবালো পুলের স্বচ্ছ পানিতে, গুনগুনিয়ে গান ধরল। চাপা বনে কলির শোনে আজ লুকোচুরি, ও লুকোচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়, মধুমালতী ডাকে আয়। শিষ্য দাঁড়িয়ে আছে তার কক্ষের সাথে লাগোয়া বারান্দায়। শরীরে জড়ানো তার অর্ধ হাতার একটি টি শার্ট এবং ট্রাউজার। টি শার্টটার হাতা গলিয়ে তার ফুলে ওঠা পেশি স্পষ্ট। শিষ্য হাত দ্বারা ঘাড় ঘষতে ঘষতে এদিক ওদিক তাকালো। হঠাৎ নজরে পড়ল নিচে ত্রয়ীর দিকে। ভ্রুযুগল কুঁচকে এলো তার। এই মেয়েটি এই সময় পুলে কি করছে? ঘুমায়নি এখনো? শিষ্য কিছুটা সময় নিয়ে চেয়ে রইল ত্রয়ীর দিকে। অতঃপর বারান্দা ছেড়ে লম্বা লম্বা পা ফেলে নেমে এলো নিচে। এগিয়ে গিয়ে দাঁড়ালো ত্রয়ীর পিছনে, থমথমে কণ্ঠে শুধালো। এত রাতে এখানে কি করছিস তুই? ত্রয়ী চমকালো, তৎক্ষণাৎ তাকালো পিছন ঘুরে। শিষ্যকে দেখে একটু স্বস্তি পেল যেন। দম নিয়ে জবাব দিল। এমনি ঘুম আসছিল না বলে এসছিলাম। ঘুম আসবে না বলে রাত বিরাতে এখানে এসে বসে থাকবি? ত্রয়ী কিঞ্চিত আড়ষ্ট হলো। বসা থেকে উঠে দাঁড়ালো সে, মিনমিনে কণ্ঠে বলল। না মানে, আচ্ছা চলে যাচ্ছি। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়েই ত্রয়ী হাঁটা ধরল গৃহের দিকে। শিষ্য তৎক্ষণাৎ ধমকে উঠল। তোকে যেতে বলেছি আমি? ত্রয়ী থেমে গেল তৎক্ষণাৎ। ঈষৎ কেঁপে উঠল তার কায়া, তবে কণ্ঠ বাড়িয়ে সে শুধালো না কিছু। শিষ্যই আবার নিজে থেকে বলল। একটু আগে যেখানে যেভাবে বসেছিলি আবার সেভাবে গিয়ে বস। কেন? বসতে বলেছি, বস। শিষ্য ফের ধমকের স্বরে বলল কথাটা। ত্রয়ী আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। সন্তর্পণে বসল পূর্বের ন্যায় পুলের পানিতে পা চুবিয়ে। এবার শিষ্য হুট করে গিয়ে বসল ত্রয়ীর পাশ ঘেঁষে।
ত্রয়ী চমকালো। চটজলদি দূরে সরে গেল সে। শীর্ষ ভ্রু কুঁচকে দেখল আর ত্রয়ীর মধ্যেকার দূরত্বটুকু, তবে কণ্ঠে ধ্বনি তুলে বলল না কিছুই। ট্রাউজারটা একটু উপরে তুলে সেও ত্রয়ীর ন্যায় পা ডোবালো পুলের পানিতে। এরপরে হুট করেই প্রশ্ন করে বসল, জীবনে প্রেম করেছিস কয়টা? ত্রয়ী ভড়কে গেল। এই লোক আবার হঠাৎ এমন প্রশ্ন করছে কেন? তখন বিয়ের কথা বলল, এখন আবার জিজ্ঞেস করছে প্রেম করেছে কয়টা। মেয়েটা আমতা আমতা শুরু করলো। ইতস্তত করে জবাব দিল, একটাও না। সত্যি? হুম। শীর্ষ মস্তক নোয়ালো, বিড়বিড়িয়ে বলল। বান্দি তাহলে পুরোপুরি পিওর আছে। একটু দূরত্ব থাকায় ত্রয়ী শুনল না শীর্ষের বিড়বিড়িয়ে বলা কথাটা। আগ্রহী হয়ে সে প্রশ্ন করল, কিছু বললেন? হ্যাঁ, বলেছি যে তোর মতো গাধীর প্রেমে পড়বেই বাকি, যে তুই প্রেম করবি। ত্রয়ী অপমানিত বোধ করল। এই লোকটা সব সময় তাকে অপমান করে, কখনো বালির বস্তা, কখনো গাধী, আবার কখনো বলদি বলে সম্বোধন করে। সে কি এতটাই বোকা যে তাকে গাধী বলদি এগুলো বলতে হবে? সে একটু ভদ্র, এই তো। এখন আবার বলছে তার প্রেমে কেউ পড়বে না। কেন? সে কি দেখতে কোনো দিক থেকে খারাপ? আজ পর্যন্ত কত প্রেম প্রস্তাব পেয়েছে, কত শত প্রেম নিবেদন তার ঝুলিতে জায়গা করে নিয়েছে, তা কি এই লোক জানে? ত্রয়ীর হৃদয়ে ক্রোধ জাগল। অনেকটা ক্রোধের বশবর্তী হয়েই সে বলল, কে বলেছে আমার প্রেমে কেউ পড়বে না? গ্রামে থাকতে কত ছেলে আমার পেছনে ঘুরেছে, আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে আপনি জানেন। এমনকি আমার স্কুলের হেডমাস্টারের ছেলে পর্যন্ত আমার পেছনে ঘুরছে। আমি যদি এখন আবার গ্রামে ফিরে যাই না, দেখবেন তারা এখনো আমার পেছনে ছোটাছুটি করবে। শীর্ষের কলিজাটা হঠাৎ জ্বলে উঠল যেন। তীব্র হিংসায় ভিতরটা ছেয়ে গেল। দাঁতে দাঁত চেপে সে বলল, কি বললি তুই? তোকে কত ছেলে প্রেম প্রস্তাব দিয়েছে? ত্রয়ী দুই দিকে হাত ছড়িয়ে দিল, গর্ব করে বলল, এতগুলো? শীর্ষ মেজাজ হারালো, চেঁচিয়ে উঠে বলল, তোর হাত আমি কেটে ফেলবো বালির বস্তা। ত্রয়ী আতকে উঠল। তড়ি ঘড়ি করে নিজের ছড়ানো হাত দুটো গুটিয়ে নিল সে। শীর্ষ ফুঁসে উঠে দাঁড়িয়ে পড়ল। আঙুল তুলে মেয়েটাকে কিছু বলতে গিয়েও থেমে গেল। কি বলবে সে? কেন বলবে? ত্রয়ী তো রাগার মতো কিছু বলেনি, তবুও সে রেগে গেছে। শীর্ষ কটমট করে একবার তাকালো মেয়েটির দিকে, অতঃপর ধূপধাপ পা ফেলে চলে গেল গৃহের ভিতর। ত্রয়ী অবাক হলো, চোখে মুখে এক রাশ বিস্ময় নিয়ে চেয়ে রইল লোকটার গমনপথের দিকে। কি থেকে কি হয়ে গেল? লোকটা হঠাৎ কেন রেগে গেল? কিছুই ঢুকছে না তার মস্তিষ্কে। শীর্ষ তাকে প্রশ্ন করল, সে উত্তর দিল। এখানে রাগার মতো এমন কি হলো? আশ্চর্য! ব্যস্ত শহর, ব্যস্ত জনজীবন, চারিদিকে শুধু মানুষ আর যানবাহনের কোলাহল। এই কোলাহলকে উপেক্ষা করেই জনজীবন বয়ে চলেছে প্রতিনিয়ত। আলভি এবং রবি একটি শপিং মলের ভিতরে ঘোরাঘুরি করছে। আলভির কিছু শার্ট প্যান্ট কিনবার ছিল, আর রবিও ভাবল তার সামনে ইন্টারভিউ আছে, তাই একটা নতুন শার্ট কিনে নেওয়া যাক। আলভি এদিক ওদিক ঘুরে শার্ট দেখতে দেখতে হঠাৎ তার নজরে পড়ল অদূরে একটি মেয়ের দিকে। ওটা মেহের না? ভালোভাবে তাকালো সে। ওটা মেহেরই তো, সাথে তার আরও দুটো মেয়ে আছে। ওষ্ঠে ফুটে উঠল হাসি আলভির। যাক, মেয়েটার সাথে প্রকৃতির নিয়মেই দেখা হলো তবে। আলভি শার্ট দেখা বাদ দিয়ে এগিয়ে গেল মেহেরের দিকে। হাস্যোজ্জ্বল চোখে মুখে বলল, কি চমৎকার, আমাদের আবার দেখা হয়ে গেল। তা কেমন আছেন আপনি? মেহের চোখ তুলে তাকালো আলভির দিকে, সৌজন্যসূচক হেসে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। আলভিকে একটা মেয়ের সঙ্গে কথা বলতে দেখে তার দিকে এগিয়ে এলো রবি। দাঁড়ালো তার পাশ ঘেঁষে, কণ্ঠেও খাদে নামিয়ে শুধালো, এটা কে? আলভিও রবির ন্যায় একইভাবে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, সরোয়া চৌধুরীর মেয়ে। রবির চোখ মুখ শক্ত হয়ে উঠল, দাঁতের দাঁত চেপে বলল, ওই বজ্জাত বেটার মেয়ে। ওই বজ্জাতটার জন্যই তো আজ আমার এই অবস্থা। শালা হারামখোর পার্টিতে কমল পানি বলে লাল পানি চালায়, আর সে লাল পানি গিলে আমার মতো নিষ্পাপরা নীল হয়ে বাপের হাতে রামদায়ের কোপ খায়।
আলভি কিছুটা অপ্রস্তুত হলো, চিবিয়ে চিবিয়ে বলল, কিসব বলছিস? শুনতে পাবে তো?